তো তোমাদের যারা এখন ইলেকট্রনিক্স প্রথম সেমিস্টারে আসো, দ্বিতীয় সেমিস্টারে উঠবা, তৃতীয়তে যারা আছো, সরি, দ্বিতীয়তে যারা আছো তৃতীয়তে উঠবা, চতুর্থতে যারা আছো পঞ্চমে উঠবা, ষষ্ঠতে এখন যারা আমাকে দেখছো তারা সপ্তমে উঠে যাবা, তাদের জন্য আমাদের কোর্স চালু হবে ইনশাল্লাহ। ফেব্রুয়ারি থেকেই আমাদের হচ্ছে সেমিস্টারের কোর্স চালু হবে। হ্যাঁ, শুরু থেকেই পড়া ভালো, না হলে তোমরা তো দেখতেছো অনেকের পরীক্ষা খারাপ হচ্ছে। আমরা আমাদের ডিপ্লোমা লার্নিং জোন থেকে যেই সাজেশন বুক দিয়ে থাকি, এই সাজেশন বুক থেকে অলমোস্ট 95%-এরও উপরে অনেক অনেক সাবজেক্ট আছে যেগুলোতে 100% কমন আসে, সাজেশন বুকের বাইরে কোনো কোয়েশ্চেনই আসে না। এরকম অনেক সাবজেক্ট আছে, তো আমরা বলি না 100%, 95% উপরে কমন আসে। তো একজন 95% উপরে যদি এইরকম একটা সাজেশন বুক থেকে সে কমন পেয়ে যায়, হ্যাঁ, এই একটা বই পড়লে, সেমিস্টারে এই একটা বই পড়লে তার যদি পুরো সেমিস্টারে 95% কমন চলে আসে, তাহলে পড়াশোনা সহজ না তোমাদের জন্য? তো আমি এটাকে আরও সুন্দরভাবে পড়তে হলে একদিনে সম্ভব না, এই জন্য সেমিস্টারের শুরু থেকেই প্রিপারেশন নিতে হবে। তো তোমরা ফেস করতেছো বিষয়গুলা, তোমাদের যেহেতু পরীক্ষা চলতেছে, তোমরা নিজের কন্ডিশন নিজে যাচাই করতে পারতেছো। এই জন্য আমি সাজেস্ট করব শুরু থেকেই পড়াশোনা শুরু করার। হ্যাঁ, তো এই জন্যই আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে অলরেডি। তোমরা ইলেকট্রনিক্স দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম পর্বে ভর্তি হতে পারবা। হ্যাঁ, এখন অফার চলতেছে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে কয় তারিখ, আজকে হচ্ছে তোমাদের 30 তারিখ, আগামীকাল 31 তারিখ পর্যন্ত অফার চলতেছে। সুপার সাজেশন বুক আর হচ্ছে পোলো টি শার্ট, ভর্তি হইলেই সুপার সাজেশন বুক পাবা, পোলো টি শার্ট পাবা। হ্যাঁ, তো এই অফারটা ইনক্রিজ করা হবে কিনা বা বাড়ানো হবে কিনা সময়, সেটা এখনো ডিসিশন নেওয়া হয়নি। তবে এই পোলো টি শার্ট কিন্তু প্রথম 100 জন পাবা, এটা লিমিটেড। প্রথম 100 জন, মানে প্রথম 100 জন যারা ভর্তি হবা তারা পোলো টি শার্ট পাবা, কারণ আমরা ওভাবেই অর্ডার করেছি বা ওভাবেই অর্ডার করবো আর কি। হ্যাঁ, 100 জনে 101 নাম্বার যে ভর্তি হবা সে কিন্তু আর এই টি শার্টটা পাবা না, চাইলেও পাবা না, কোনোভাবেই পসিবল না। এই জন্য আমি সাজেস্ট করব খুব দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে যাও। ভর্তি হইতে কি করতে হয় তোমরা জানো, 01717434608 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই আমাদের এক্সিকিউটিভ তোমাকে ভর্তি ইনফরমেশন অ্যান্ড হচ্ছে কিভাবে প্রসিডিওর সব ডিটেইলে জানিয়ে দিবে। এই হলো কথা, অনেক বকবক করলাম শুরুতেই, হ্যাঁ হাঁপাই গেছি পুরা। ওকে, সো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তো টিভি স্টুডিও অ্যান্ড ব্রডকাস্টিং সাবজেক্টটা হচ্ছে 3 ক্রেডিটের। হ্যাঁ, ক্রেডিট কত? ক্রেডিট হচ্ছে 3 মার্কস, তার মানে হচ্ছে 60 মার্কসের থাকবে। হ্যাঁ, 60 মার্কসের পরীক্ষা হবে এটা। তো এই সাবজেক্টটা টোটাল 10টা অধ্যায় আছে। 10টা অধ্যায় আসলে আহ, খুব বড় বড় অধ্যায় না, অধ্যায়গুলো খুবই ছোট আর সিম্পল। হ্যাঁ, এখানে জটিলতার কিছু নাই। এখানে তোমার ক্যামেরা, মাইক্রোফোন, লাইটিং, সাউন্ড প্রুফিং, এগুলো নিয়েই আলোচনা হয়েছে। এই 4টা জিনিস, কিভাবে আমরা একটা স্টুডিও সাজাই এবং স্টুডিও সাজাইতে কি কি দরকার হয়, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, নাথিং এলস, এর বাইরে কিছু না। ওকে, সো প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে টেলিভিশন ব্রডকাস্টিং সিস্টেম, টিভি ব্রডকাস্টিং। আমি সাজেশন দিয়ে দিব, মেগা ক্লাস নেওয়ার কিছু নাই। মেগা এই এই সাবজেক্টে তোমাদের পেইড ব্যাচে হয়তো বা 4র্থ অধ্যায় পর্যন্ত ক্লাস হয়েছে। আসলে এই সাবজেক্টটা একবারেই সিম্পল, ক্লাস নেওয়ার কিছু নাই। একটা রচনামূলক হচ্ছে তোমাদের একটু হিজিবিজি টাইপ আছে, অনেক একজন বললা দেখি গ্রুপে। হ্যাঁ, একটা ব্লক ডায়াগ্রাম আছে। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় যেটা, এটা হচ্ছে একটু ডিফিকাল্ট। আমি হচ্ছে চ্যাট কি বল তোমার হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে এই ব্লক ডায়াগ্রামটা অলরেডি তোমাদের ছোট করে দিয়েছি। হ্যাঁ, সিম্পলিফাইড করে দিয়েছি। তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি হচ্ছে কি বলে ওইটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখবা। হ্যাঁ, ওখানে আমি দুইটা ব্লক ডায়াগ্রাম দিছি, একটা হচ্ছে ছোট, একটা ছোট আর একটা একটু বড়। তো তোমাদের একবারে বড়টা যদি কঠিন লাগে
তাহলে হচ্ছে ছোটটা করবা, তবে আই প্রেফার হচ্ছে বড়টা করার। হ্যাঁ, এটা একটা ব্লক ডায়াগ্রাম, এটা একটা ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, আর হচ্ছে এটা আরো ছোট। হ্যাঁ, তো তোমরা হচ্ছে আই প্রেফার যে এটা এটা করবা। হ্যাঁ, এটা করলেই হবে। এখানে হচ্ছে সেকশনে ভাগ করা আছে, একটা হচ্ছে ভিআইপি স্টুডিও, যেখানে হচ্ছে ভিআইপি গেস্টরা থাকে, তারপর হচ্ছে ইকুইপমেন্ট র্যাক। হ্যাঁ, এগুলোর অ্যাব্রিভিয়েশনও নিচে দেওয়া আছে, দেখছো এখানে কোনটা দ্বারা কি বুঝাচ্ছে, ভিটিআর দ্বারা কি বুঝাচ্ছে, হ্যাঁ ভিডিও টেপ রেকর্ডার, ডিআইএসটি দ্বারা কি বুঝাচ্ছে, সব এখানে লেখা আছে। হ্যাঁ বলো মাহবুব। সাজেশন বইয়ে যেটা দিছেন একটু দেখেন তো কাইন্ডলি, এখানে তো আলাদা সবকিছু দেখতেছি সাজেশন কি বইয়ে। আলাদা? মানে চিত্রটা দিছেন হচ্ছে একটা স্টুডিও, কিন্তু বর্ণনাগুলো অংশগুলো দিছেন আর কি, একটু দেখেন ওইটা দিলে কি হবে ভাই? সাজেশন বইটা উপলক্ষটা দিয়ে যদি কোনটা দিছিলাম আমি? আমার কাছে সাজেশন বই নাই এখন, বোর্ড বই আছে। সাজেশন বইয়ের ছবি তুলে দিও নাকি ভাবে? পাঠাও তো দেখি গ্রুপে, কি দিছিলাম মনে নাই আমার। ওকে, সো আমরা প্রথম অধ্যায় থেকে কি পড়বো? প্রথম অধ্যায় থেকে হচ্ছে তোমার একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে। প্রথম অধ্যায় থেকে যে ব্লক ডায়াগ্রামটা দেয়া আছে, টেলিভিশন সম্প্রচার কেন্দ্রের বেসিক ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, টেলিভিশন টিভি ব্রডকাস্টিং ব্রডকাস্টিং বেসিক ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বইয়ে আছে অলরেডি, আমি ক্লাসেও বুঝিয়ে দিয়েছি। টিভি ব্রডকাস্টিং এর ব্লক ডায়াগ্রাম এখানে তোমার হচ্ছে চারটা বা হ্যাঁ পাঁচটা সেকশনে ভাগ করা। একটা অডিও প্রসেসিং, একটা ভিডিও প্রসেসিং, একটা সিগন্যাল প্রসেসিং, একটা হচ্ছে তোমার পুরো সিস্টেমকে চালানোর জন্য এরকম পাঁচটা লাইনে ভাগ করা আছে। পাঁচটা লাইনে ভাগ করা আছে। কিন্তু তোমার হচ্ছে এটার কি নাই, তোমার এটার হচ্ছে বর্ণনা তোমাদের বইয়ে নাই। আমি হচ্ছে সাজেশন বুকে তোমাদের হচ্ছে এটার কিছু বর্ণনা অ্যাড করে দিছি। হ্যাঁ, আহ, অনেকেই বলতেছে ভাইয়া ক্লাস হবে কি না, পরীক্ষা হবে কি না। পরীক্ষা আসলে আমি বলবো পড়াশোনা করো তোমরা। হ্যাঁ, পড়াশোনা করো, পড়াশোনা করো। পরীক্ষা হোক চাই না হোক, তাই বলে পড়াশোনা বন্ধ করে দিবে এরকম না, পড়াশোনা করতে থাকো। হুম, পড়াশোনা করতে থাকো। আর হচ্ছে হ্যাঁ, প্রথম অধ্যায়ে যেটা হচ্ছে ব্লক ডায়াগ্রামটা, এটা হচ্ছে রচনামূলক হিসেবে আসতে পারে। রচনামূলক হিসেবে আসতে পারে, এটার বর্ণনা যদিও দেয়া নাই। হ্যাঁ, বর্ণনাটা হচ্ছে আমি সাজেশন বুকে অ্যাড করে দিয়েছি। তোমরা একটু সাজেশন বুকের বর্ণনাটা পড়লেই হবে। এখানে বর্ণনা কিন্তু দিতে হবে। শুধু ব্লক ডায়াগ্রাম, তোমাদের বইয়ে শুধু ব্লক ডায়াগ্রাম দেয়া আছে, শুধু ব্লক ডায়াগ্রাম দিলে হবে না। ব্লক ডায়াগ্রাম দিলে তুমি ফুল মার্ক পাবা না, ফুল মার্ক আসবে না ব্লক ডায়াগ্রাম, শুধু ব্লক ডায়াগ্রাম দিলে। সুরাইয়া আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কালকের পরীক্ষা কি হবে? আহ, সেটাই তো বললাম এতক্ষণ, হবে কি না। হোক চাই না হোক, তোমার কি করতে হবে? পড়াশোনা চালায় যেতে হবে। ও, এই যে তোমার বিটিভি থেকে নোটিশও আসছে দেখলাম। বিটিভি থেকে নাকি নোটিশও এসে গেছে, পরীক্ষা তাহলে হবে না। আচ্ছা, হ্যাঁ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের কথা আমি বলতেছি, দ্বিতীয় অধ্যায়ের কথা বলতেছি। প্রথম অধ্যায়ে এটা পড়লেই হবে, এই ব্লক ডায়াগ্রামটা পড়লে হবে। দ্বিতীয় অধ্যায়ে টেলিভিশন স্টুডিওর সংগঠন, মানে কিভাবে একটা টেলিভিশন স্টুডিও বানাবা। টেলিভিশন স্টুডিও সংগঠন, টেলিভিশন স্টুডিও সংগঠন। একটা গঠন আর একটা ঘটন, দুইটা আলাদা জিনিস। স্টুডিও সংগঠন এটা আসলে তুমি এখানে একটা রচনামূলক আছে, যেটা হচ্ছে তোমার সাধারণ ব্রডকাস্টিং স্টুডিওর ব্লক ডায়াগ্রাম এবং প্রতিটি স্টেজের কার্যাবলী বর্ণনা।
এখানে হ্যাঁ সাজেশন বইয়ে একটা দেয়া আছে, এটা মনে হয় মিস্টেক করছে। এটা হচ্ছে এই টাইপার প্রচুর মিস্টেক করছে এবার তোমাদের বইয়ে, সাজেশন বইয়ে। এই চিত্রটা হয়তোবা আমিও খেয়াল করিনি, হয়তোবা তোমাদের একটা রং চিত্র, এই চিত্রটা আসলে দেওয়া উচিত হয় না। এই চিত্র তুমি আঁকবা কিভাবে, আঁকাও তো পসিবল না সাজেশন বুকের চিত্রটা। তবে বর্ণনা এগুলো দিলেই হবে, বর্ণনা যেগুলো দেয়া আছে, সাজেশন বুকের বর্ণনা যেগুলো দেয়া আছে সেগুলো দিলেই হবে। আর চিত্র তো আমি হচ্ছে তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি একবারে। এই চিত্রটার সিম্পলিফাইড ভার্সন আমি তোমাদের গ্রুপে অলরেডি সেন্ড করে দিয়েছি, ওটা দিবা। হ্যাঁ, এটা না দিয়ে, ও কারেন্টও চলে গেছে, বাহ, আর কি লাগে, আর কিছুই লাগে না। ওকে, সো কারেন্ট চলে গেছে, কিছু করার নাই, এভাবেই আমাদের চালাতে হবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই আমি যে ব্লক ডায়াগ্রামটা দেখাইছি এটা এটা দিলেই হবে। হ্যাঁ, মানে তোমাদের গ্রুপে যে ব্লক ডায়াগ্রামটা দেওয়া আছে এটা হচ্ছে সাধারণ ব্রডকাস্টিং স্টুডিওর ব্লক ডায়াগ্রাম এবং বর্ণনাটা সাজেশন বুকে যেটা দেওয়া আছে এটা দিবা। আর চিত্রটা আমি যেটা গ্রুপে দিছি, হ্যাঁ তোমাদের টেলিগ্রাম ডাউট সলভিং গ্রুপে যেই চিত্রটা দেওয়া আছে এটা দিবা। হ্যাঁ, ওকে। ভাইয়া যেটা দিছেন ওইটার দুইটার মধ্যে একটা দিলে হবে, ছোটটা দিলে হবে? ছোটটা দিলেও হবে, তবে বড়টা দিলে ভালো আর কি। ছোটটা একবারেই ছোট হয়ে যায়, তবে ছোটটা দিলেও চলবে, সমস্যা নাই। তোমার যদি বড়টা একটু কঠিন মনে হয় তাহলে ছোটটা দিয়ে দিবা। হ্যাঁ, ঠিক আছে। তৃতীয় অধ্যায়, কারেন্ট চলে গেছে, আমি আসলে লিখতেও পারছি না। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কি পড়বা, দেখা যায় কি, বোর্ড দেখা যায়? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে ক্লিয়ার। দ্বিতীয় অধ্যায় থেকে টিভি স্টুডিও এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের বর্ণনা, এটা পড়বা। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। এখন তৃতীয় অধ্যায় হচ্ছে টেলিভিশন রেকর্ডিং স্টুডিও। টেলিভিশন রেকর্ডিং স্টুডিও। দেখো এই দুইটা অধ্যায়ের মধ্যে একটু তফাৎ আছে। এটা টেলিভিশন স্টুডিও সংগঠন, মানে টেলিভিশন স্টুডিওর মধ্যে কিন্তু সব সেকশন থাকে, রেকর্ডিং, স্টোরেজ, মেইনটেনেন্স, রেস্ট রুম, হ্যাঁ গেস্ট রুম, তারপর হচ্ছে স্টেজ, অডিটোরিয়াম, সব কিছু থাকে। মানে মানে পুরো সেট আপ, পুরো বিল্ডিং হচ্ছে যেখানে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে যেটা আলোচনা করা হয়েছে পুরো সেট আপ। কিন্তু তৃতীয় অধ্যায়ে টেলিভিশন রেকর্ডিং স্টুডিও, জাস্ট ওখানে রেকর্ড করা হয়। অর্থাৎ একজন ধরো সংবাদপত্র যে পড়ছে, মানে যে নিউজ করছে সে হচ্ছে জাস্ট ওখানে বলে আর ডিরেক্টলি রেকর্ড করা হয়, ওখানে আর কোনো কাজ করা হয় না। তো তৃতীয় অধ্যায়ে এই রেকর্ডিং স্টুডিও বা একটা রুম নিয়ে, স্পেসিফিক রুম নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই তৃতীয় অধ্যায়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো রেকর্ডিং স্টুডিও এর ক্যামেরা কন্ট্রোল ইউনিট এর ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা। হ্যাঁ, এটা পড়লেই হবে। তৃতীয় অধ্যায় থেকে সিসিইউ এর ব্লক ডায়াগ্রাম, ক্যামেরা কন্ট্রোল ইউনিট। হ্যাঁ, চতুর্থ অধ্যায় হচ্ছে টেলিভিশন সম্প্রচার স্টেশনের কার্যকরী বিন্যাস। টেলিভিশন, হ্যাঁ রেকর্ডিং স্টুডিওর যে সাজেশন বইয়ে সব বর্ণনা আলাদা, বইয়ের সঙ্গে মিলে না। বইয়ের সঙ্গে মিলতেই হবে, কথা আছে এমন? না না, তাইলে সব কিছুই আলাদা, পয়েন্টগুলো আলাদা, ওই জন্য বললাম। তোমার যেটা ইচ্ছা দিবা, তোমার হচ্ছে সাজেশন বুকেরটাও বর্ণনা সাজেশন বুকেরটাও দিতে পারো, অথবা তোমার বইয়ে যেটা আছে এটাও দিতে পারো।
একটা দিলেই হয়েছে। ওকে, চতুর্থ অধ্যায় হচ্ছে তোমার, চতুর্থ অধ্যায় থেকে কি কি পড়বা? চতুর্থ অধ্যায়ে আছে হচ্ছে টেলিভিশন সম্প্রচার স্টেশনের কার্যকরী বিন্যাস। টেলিভিশন সম্প্রচার স্টেশনের কার্যকরী বিন্যাস। হ্যাঁ, তো এই চতুর্থ অধ্যায়ে যেটা আছে সেটা হইল, মানে যেটা পড়বা আর কি, স্ক্রিনিং রুমের কার্যাবলী বর্ণনা, ব্লক ডায়াগ্রাম। মানে এই বইয়ের যে সকল অধ্যায়ে ব্লক ডায়াগ্রাম আছে, ব্লক ডায়াগ্রাম রিলেটেড যেসব কোশ্চেন আছে এগুলা পড়বা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ব্লক ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেনগুলা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, ব্লক ডায়াগ্রাম। আরে আমি ক্যামেরার দিকে তাকাইতেই পারতেছি না, ফ্ল্যাশে আর চোখ ঝিলমিল করতেছে শুধু। ব্লক ডায়াগ্রাম সহ স্ক্রিনিং রুমের বর্ণনা। হ্যাঁ, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে হচ্ছে, পঞ্চম অধ্যায় হচ্ছে ব্রডকাস্টিং স্টুডিও ব্যবহৃত ভিডিও ইকুইপমেন্ট। অর্থাৎ ব্রডকাস্টিং মানে হচ্ছে কি, সম্প্রচার কেন্দ্র, এখানে ব্যবহৃত ভিডিও করতে কি কি যন্ত্রপাতি দরকার হয়। জেনারেলি ক্যামেরা দরকার হয়, এখানে ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো পঞ্চম অধ্যায় থেকে এখানেও একটা ক্যামেরা কন্ট্রোল ইউনিটের ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা আছে। এটা আসলে পড়তে হবে না, কারণ কারণ হচ্ছে ক্যামেরা কন্ট্রোল ইউনিট এবং এর ব্লক ডায়াগ্রামের বর্ণনা হচ্ছে কিন্তু তোমরা তৃতীয় অধ্যায়ে। হ্যাঁ, এই যে ক্যামেরা কন্ট্রোল ইউনিট, এটা কিন্তু তৃতীয় অধ্যায়ে যেটা আছে পঞ্চম অধ্যায়ে একই জিনিস আছে। এজন্য এই ক্যামেরা কন্ট্রোল ইউনিট কিন্তু পঞ্চম অধ্যায়ে থাকা সত্ত্বেও এটা পড়তে হবে না। যদি আসে ক্যামেরা কন্ট্রোল ইউনিটের বর্ণনা দাও পঞ্চম অধ্যায়েরটা, তাহলে তৃতীয় অধ্যায়ের বর্ণনা দিলেই হয়ে যাবে, একই জিনিস। তো এখান থেকে তোমরা কি পড়বা? পঞ্চম অধ্যায় থেকে ইএফপি ক্যামেরার মূলনীতি বর্ণনা করো। পঞ্চম অধ্যায় থেকে ইএফপি, ইলেকট্রনিক্স ফিল্ড প্রোডাকশন ক্যামেরার মূলনীতি, ইলেকট্রনিক্স ফিল্ড প্রোডাকশন ক্যামেরার মূলনীতি বর্ণনা করো। এটা পড়লেই হবে, পঞ্চম অধ্যায় থেকে এটা পড়লেই হবে। এগুলো ইজি কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলা ভালো করে পড়বা। ষষ্ঠ অধ্যায় মাইক্রোফোন নিয়ে আলোচনা করা হয়েছে। মাইক্রোফোন মূলত দুই ধরনের, এখানে দুই ধরনের মাইক্রোফোন নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। কয়েক ধরনের মাইক্রোফোন নিয়েই সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে, তবে হচ্ছে তোমার দুই ধরনের মাইক্রোফোন নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। একটা হচ্ছে ডাইনামিক আর একটা হচ্ছে রিবন মাইক্রোফোন। একটা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন আর একটা হচ্ছে রিবন মাইক্রোফোন। এই দুইটা মাইক্রোফোন নিয়ে আলোচনা করা হয়েছে। মানে হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন কিভাবে কাজ করে, এটাতে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে, একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে ইউ শেপের আকারে, এবং এই ম্যাগনেটে হচ্ছে কয়েল পেঁচানো থাকে, এই ম্যাগনেটে কয়েল পেঁচানো থাকে, এই ম্যাগনেটে কি থাকে, কয়েল পেঁচানো থাকে। তো এর সামনে একটা ডায়াফ্রাম থাকে, এর সামনে একটা ডায়াফ্রাম থাকে। তো শব্দ যখন এই ডায়াফ্রামে আঘাত করে, এই ডায়াফ্রামের সাথে একটা কন্ডাক্টর লাগানো থাকে, এখানে একটা কন্ডাক্টর লাগানো থাকে। শব্দ যখন এই ডায়াফ্রামে আঘাত করে, এই ডায়াফ্রামটা হচ্ছে কম্পিত হইতে থাকে, মানে কাঁপাকাঁপি করে ওই শব্দের কম্পন অনুযায়ী, ওই শব্দের কম্পন অনুযায়ী কাঁপতে থাকে বা কম্পিত হইতে থাকে, যার ফলে এই ডায়াফ্রামের সাথে যেই ছোট মেটালের ইটা আছে, দ্বন্দ্বটা আছে, ওটাও কাঁপাকাঁপি করে। তো এই দুইটা হচ্ছে কয়েল, যেটা একটা চুম্বকের সাথে কানেকশন আছে। হ্যাঁ, এবং তার মাঝখানে একটা কন্ডাক্টর যদি নড়াচড়া করে, তো সেই অনুপাতে এই কয়েলের দুই প্রান্ত থেকে একটা ভোল্টেজ তৈরি হয়, কয়েলের দুই প্রান্ত থেকে একটা ভোল্টেজ পাওয়া যায়। সেই ভোল্টেজটা কিসের সমান?
সেই ভোল্টেজটা এই যে শব্দটা উৎপন্ন হচ্ছে, মানে মানুষের মুখ থেকে যে শব্দটা বের হচ্ছে, এই শব্দের কম্পনের সমানুপাতিক। এই শব্দের যে কম্পনটা হচ্ছে বা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সির সমানুপাতে একটা ভোল্টেজ আমরা এই কয়েলের মানে পার্মানেন্ট ম্যাগনেটের সাথে যেই কয়েল থাকে সেই কয়েলের দুই প্রান্তে আমরা পেয়ে যাই। হ্যাঁ, এর ফলে কি হয়, আমাদের কি বলে সাউন্ডের সেম ফ্রিকোয়েন্সিতে আমরা একটা ভোল্টেজ পাই। সেই ভোল্টেজটাকে অ্যামপ্লিফাই করে বর্ধিত করে প্রসেস করে সেটাকে হচ্ছে তোমার সাউন্ডে রূপান্তর কি বলে এটা এই যে ধরো আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে এর মাধ্যমে হচ্ছে কন্ট্রোল ইউনিটে বা প্রসেসরে যাচ্ছে, সেটা প্রসেস করে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করতেছে, সেটা আবার কি বলে তোমার ইতে পাঠানো হচ্ছে, তোমার ডিভাইসে পাঠানো হচ্ছে, তোমার ডিভাইস সেটাকে আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে অডিও সিগন্যালে কনভার্ট করে কি বলে স্পিকারের মাধ্যমে তুমি শুনতে পাচ্ছ। হ্যাঁ, এই হচ্ছে প্রসেস। তো মূল কাজটা করে ডাইনামিক মাইক্রোফোন বা রিবন মাইক্রোফোন বা মাইক্রোফোন এই কাজটা করে। তো ডাইনামিক মাইক্রোফোন এই নীতিতে কাজ করে, ইলেকট্রোম্যাগনেটিক নীতিতে কাজ করে, আর রিবন মাইক্রোফোন কাজ করে ক্যাপাসিটিভ নীতিতে, অর্থাৎ সে ক্যাপাসিটরের মতো চার্জ হয় আর কি। কম্পন হইলে ক্যাপাসিটর যেরকম চার্জ হয়, ক্যাপাসিটরে বৈদ্যুতিক সংযোগ করলে যেরকম চার্জ হয়, দুইটা প্লেট থাকে, মাঝখানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, তো এই ক্যাপাসিটিভ নীতি দিয়ে হচ্ছে রিবন মাইক্রোফোন কাজ করে, আর ডাইনামিক মাইক্রোফোন কাজ করে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে। হ্যাঁ, তো এই অধ্যায় থেকে এই দুইটা মাইক্রোফোনের বর্ণনা পড়বা তোমরা, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডাইনামিক মাইক্রোফোনের বর্ণনা ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে ডাইনামিক মাইক্রোফোনের বর্ণনা। সপ্তম অধ্যায় ব্রডকাস্টিং স্টুডিও এর লাইটিং অ্যারেঞ্জমেন্ট। ব্রডকাস্টিং স্টুডিও এর লাইটিং অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, লাইটিং মানে হচ্ছে তুমি স্টুডিওতে কি ধরনের লাইট ব্যবহার করবা। হ্যাঁ, তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে চোখ ঝলসে যাচ্ছে, এখানে হচ্ছে 7.3-তে লাইট কন্ট্রোল কনসোল এর অপারেশন, অর্থাৎ স্টুডিওতে যেই লাইটিং সিস্টেমটা আছে, হ্যাঁ, সেটাকে বলা হয় কন্ট্রোল কনসোল, অর্থাৎ ওই সিস্টেমটা পুরো সিস্টেমটাকে বলা হয় কনসোল। এটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতেছি, মানে আমার স্টুডিও উপর বেসিস করে প্রপার নিয়ন্ত্রণ দরকার হয়, তার জন্য কিছু প্যারামিটার আমাকে জানতে হয়, যেরকম হচ্ছে ডিমিং মানে আলোকে কমানো, তারপর হচ্ছে গ্লোয়িং মানে আলোকে আরো উজ্জ্বল করা, তারপর হচ্ছে লাইট টেম্পারিং লাইটের টেম্পারেচার কমানো বাড়ানো, ইন্টেন্সিটি কমানো বাড়ানো, ডাজলিং এই যে ফ্ল্যাশ দেখে আমাদের চোখ ঝলসে যায় সেটাকে বলা হয় ডাজলিং, মানে অতিরিক্ত লাইট হইলে যেই এইটা হয় ঝলসানো আলো। হ্যাঁ, তারপর লাইটিং ইফেক্ট, বিভিন্ন লাইটিং এই নিয়ে আলোচনা করা হয়েছে। তো সপ্তম অধ্যায় থেকে রচনামূলক হিসেবে তোমরা পড়তে পারো এইচআইডি ল্যাম্প। হ্যাঁ, এইচআইডি যে ল্যাম্পের বর্ণনা আছে, হাই ইন্টেন্সিটি ডিসচার্জ, অর্থাৎ এটা হচ্ছে তোমার হাই ভোল্টেজের মাধ্যমে গ্যাসকে উত্তপ্ত করে যেই আলো তৈরি করা হয় তাকে এইচআইডি ল্যাম্প বলা হয়। হ্যাঁ, যেরকম আগে হ্যালোজেন ছিল, হ্যাঁ, এখন হ্যালোজেনের পরিবর্তে এইচআইডি ল্যাম্প ব্যবহার করা হয়, যেখানে মূলত হাইড্রোজেন অথবা নিয়ন গ্যাস ব্যবহার করা হয়, হাইড্রোজেন অথবা নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে হ্যালোজেন শ্রেণী। হ্যালোজেন কোনগুলা, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের আগের গ্যাসগুলা, সেগুলোকে বলা হয় হ্যালোজেন গ্যাস। তো এখানে মূলত নিয়ন গ্যাস বা হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, সেগুলোকে হাই ভোল্টেজের মাধ্যমে চার্জ করলে সেগুলো থেকে ওই গ্যাসগুলো থেকে আলো ছড়ায়। এটাই হচ্ছে এইচআইডি বা হাই ইন্টেন্সিটি ডিসচার্জ লাইটের বর্ণনা বা বেসিক মূলনীতি। এটা পড়বা সপ্তম অধ্যায় থেকে এইচআইডি লাইটের বর্ণনা পড়বা, আর হচ্ছে তোমার ওই স্টুডিও লাইটিং কন্ট্রোল কনসোল। হ্যাঁ, লাইটিং কন্ট্রোল কনসোলের যে পয়েন্টগুলো আছে এগুলা পুরো থিওরিটিক্যাল, ওখানে কোনো সার্কিট নাই, ওটা পড়বা তোমরা। হ্যাঁ, এই দুইটা সপ্তম অধ্যায় থেকে পড়বা। অষ্টম অধ্যায়, হ্যাঁ, ডিসপ্লে ডিভাইস বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম। তো মূলত হচ্ছে যেগুলো আমরা দেখি এগুলো মানে কোনো একটা সিস্টেম রেকর্ড করছি, ভিডিও রেকর্ড করছি, সেটা আসলে চূড়ান্তভাবে কার মাধ্যমে দেখা যায়, সেটা চূড়ান্তভাবে আমরা দেখতে পারি হচ্ছে কি বলে ভিডিওর মাধ্যমে।
বা ডিসপ্লের মাধ্যমে, হ্যাঁ সরি সেটা দেখতে পারি ডিসপ্লের মাধ্যমে বা আউটপুট ডিভাইসের মাধ্যমে। তো আউটপুট ডিভাইস হিসেবে ডিসপ্লেই ব্যবহার করা হয়, বা আমরা শুনতে পারি হচ্ছে মাইক্রোফোনের মাধ্যমে, দেখতে পারি ডিসপ্লের মাধ্যমে। তো ডিসপ্লে বিভিন্ন প্রকার আছে, যেরকম 7 সেগমেন্ট ডিসপ্লে। 7 সেগমেন্ট ডিসপ্লে মানে হচ্ছে এই যে কিছু ডিসপ্লে থাকে যেগুলো 7টা ভাগ থাকে, হ্যাঁ 7টা ভাগ থাকে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো এই ডিসপ্লেগুলোর সাহায্যে কি করা হয়, ডিজিট বা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ডিসপ্লে করা যায়। হ্যাঁ এই 7টা ভাগ থাকে, এই জন্য এটাকে বলা হয় 7 সেগমেন্ট ডিসপ্লে, যেগুলা মূলত হচ্ছে সংখ্যাকে আহ, প্রকাশ করার জন্য। বা এটা হচ্ছে তোমার হচ্ছে 14 সেগমেন্টও হতে পারে, এটা 7টা সেগমেন্ট থাকে। 14 সেগমেন্ট হইলে সেখানে আমরা কি দেখতে পাই, অ্যালফাবেট বা বর্ণ সেখানে দৃশ্যমান হতে পারে। হ্যাঁ তো 14 সেগমেন্টের যে ডিসপ্লে থাকে এখানে সে ডিসপ্লে নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে ক্যাথোড রে টিউব, সিআরটি। ওই যে আগের জামানায় বড় বড় মোটা মোটা টিভি, বক্স টিভি যেগুলো ছিল, এগুলো মূলত ক্যাথোড রে টিউব দিয়ে তৈরি হইতো। তো সিআরটি টিভির কি বলে তোমার হচ্ছে সিআরটি এর ব্লকটা এখানে দেয়া আছে, এগুলো দেখে নিতে পারো। এরপর হচ্ছে 3D ডিসপ্লে। 3D ডিসপ্লে কিছুই না, যে এলইডি ডিসপ্লে আছে বা এলসিডি ডিসপ্লে আছে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের সামনে তোমার হচ্ছে আরও কিছু মিরর লাগানো হয়, মিরর লাগিয়ে সেটার একটা বাস্তবিক ইফেক্ট দেওয়া হয়। তোমার জেনারেল ডিসপ্লে থেকে একটা বাস্তব কিছু মিরর লাগিয়ে সেটা একটা বাস্তবিক ইফেক্ট দেওয়া হয় বা 3 ডাইমেনশনাল ইফেক্ট দেওয়া হয়, সেটাকেই মূলত বলা হয় 3D ডিসপ্লে। এবং পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম নিয়ে এই অধ্যায়ের লাস্টের দিকে আলোচনা করা হয়েছে। পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম মানে হচ্ছে তুমি একটা জিনিস, একটা কি বলে কন্টেন্টকে পাবলিকের মাঝে কিভাবে ছড়াবা, হ্যাঁ পাবলিকের মাঝে কিভাবে ডিস্ট্রিবিউট করবা, পাবলিককে কিভাবে অ্যাড্রেস করাই দিবা, বা পাবলিকের মাঝে কিভাবে সম্প্রচার করাবা, সেই সিস্টেমটাকেই বলা হয় পাবলিক অ্যাড্রেস সিস্টেম। তো এখানে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ব্লক ডায়াগ্রাম আছে। অষ্টম অধ্যায় থেকে তোমরা পড়বা, অষ্টম অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ব্লক ডায়াগ্রাম একটা। এরপর হচ্ছে থ্রি ডি ডিসপ্লের চিত্রসহ কার্যপ্রণালী, চিত্রসহ কার্যপ্রণালী লিখো, এই দুইটা পড়বা। একটা হচ্ছে 3D ডিসপ্লে আর একটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। নবম অধ্যায় ভিডিও ক্যামেরা, ডিএসএলআর, মিররলেস, এখানে এসএলআর, অনেক ক্যামেরা নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা পড়বা ইন্টারেস্টিং জিনিস। যারা ক্যামেরাটা আমরা কিনতে চাও এখানে পড়লে অনেক কিছু জানতে পারবা, ডিএসএলআর এর ফুল মিনিং জানতে পারবা, তারপর মিররলেস ক্যামেরা কি এগুলো সব জানতে পারবা। হ্যাঁ ওকে। তো নবম অধ্যায় থেকে আসলে আশা, নবম অধ্যায় থেকে তুমি চাইলে, আমি যদি সিলেবাস বড় করে দেই তাহলে তুমি চাইলে পড়তে পারো ইএনজি ক্যামেরার ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ ইএনজি ক্যামেরার একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে, এটা হচ্ছে তোমার 9.7-এ, 9.7-এ ইএনজি ক্যামেরার একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে। এটা তোমরা 5.3-তে পাবা। 5.3-তে মানে পঞ্চম অধ্যায়ে 3 নাম্বার পরিচ্ছেদে ইএনজি ক্যামেরার আরেকটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে, এটার থেকে সিম্পলিফাইড, এটার থেকে সহজ করে ওইটা দেয়া আছে। তোমরা ওইটা পড়লে আরো ভালো হবে। যদি এরকম আসে ইএনজি বা কি বলে ইলেকট্রনিক্স নিউজ গ্যাদারিং যে ক্যামেরা, হ্যাঁ যেটা হচ্ছে শব্দকে সংবাদকে রেকর্ড করতে যেটা যে ক্যামেরা ব্যবহার করা হয়, এর ক্যামেরার ব্লক ডায়াগ্রাম দিতে চাইলে 5.3-তে চলে যাবা, ওখানে ক্যামেরা কন্ট্রোল ইউনিটের একটা ব্লক ডায়াগ্রাম আছে, ওটা দিতে পারো। দশম অধ্যায় থেকে, দশম অধ্যায় একটা ক্যামেরার ছবি আছে জাস্ট। কই ক্যামেরা ছবি আছে? হ্যাঁ ক্যামেরা ছবি আছে বলতে ব্লগের কথা বললেন না 5.3-তে, ওইখানে তো ব্লগ নাই, জাস্ট একটা মানে ইএনজি ক্যামেরা আছে। হ্যাঁ 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 ওখানে, ওখানে হচ্ছে মানে সরি ওইটার বর্ণনাটা হচ্ছে 5.3-তে আছে।
ব্লকটা হচ্ছে নবম অধ্যায়, যেটা 9.7-এ ব্লকটা, আর হচ্ছে তোমার বর্ণনাটা হচ্ছে তুমি 5.3-র বর্ণনাটা দিতে পারো, 5.3-র বর্ণনাটা দিতে পারো, আর ব্লকটা হচ্ছে 9.7-এরটাই দিতে হবে। ঠিক আছে, যদি তুমি পড়তে চাও আর কি। এরপর হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায় থেকে কি পড়বা? দশম অধ্যায় হচ্ছে তোমার আউটসাইড ব্রডকাস্টিং। দশম অধ্যায় হচ্ছে আউটসাইড ব্রডকাস্টিং নিয়ে আলোচনা করা হয়েছে। আউটসাইড ব্রডকাস্টিং বলতে কি বোঝায়? যেগুলো হচ্ছে বাহিরে, হ্যাঁ, মানে হচ্ছে আউটডোরে যদি সম্প্রচার করতে হয়, যেরকম হচ্ছে কোনো মিটিং, মিছিল, আন্দোলন, তারপর হচ্ছে খেলাধুলা, সমাবেশ, এগুলো কিন্তু আউটসাইডে। তোমার সেখানে হচ্ছে রেডিমেড স্টুডিও থাকে না, সব যন্ত্রপাতি তোমাকে নিয়ে যাইতে হয়। সেই জন্য তুমি হচ্ছে কিভাবে সব সেট আপ টেট আপ নিয়ে যাবা, এগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা এখান থেকে পড়বা হচ্ছে লাইভ ফুটবল ম্যাচ সম্প্রচারের পদক্ষেপের তালিকাগুলো। মানে একটা লাইভ ফুটবল ম্যাচকে সম্প্রচার করতে হলে, ব্রডকাস্টিং করতে হলে কি কি স্টেপ তোমাকে ফলো করতে হবে, সেই ফলো এই কোশ্চেনটা তোমরা পড়বা। হ্যাঁ, গতবার মনে হয় এই কোশ্চেনটা আসছিল, গতবারও এই কোশ্চেনটা আসছিল যে লাইভ ফুটবল ম্যাচ কিভাবে হচ্ছে তুমি সম্প্রচার করবা, তার কি বলে পদক্ষেপগুলা বা স্টেপগুলা বর্ণনা করো। ঠিক আছে, তো এগুলো পড়লেই হবে। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, আমরা শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো যারা এখনো ভর্তি হওনি তারা ইলেকট্রনিক্স দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্বে ভর্তি হয়ে যাইতে পারো। তো পোলো টি শার্ট যেটা দেয়া হবে তোমাদের অফারে, হ্যাঁ, এটা কিন্তু প্রথম 100 জন পাবা, এই জন্য আগে আসলে আগে পাবা, পরে আসলে পাইবা না। তখন বললেও হবে না আসলে। সো যারা ভর্তি হতে চাও হয়ে যাও, অ্যান্ড হচ্ছে পড়াশোনা করো। যদিও পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, পড়াশোনা আগায় রাখলেই ভালো হবে। আমাদের এই সেমিস্টারে তোমাদের সাথে শেষ দেখা এটাই। আশা করি নেক্সট সেমিস্টারে সবার সাথে দেখা হবে। সবার জন্য শুভকামনা রইল, ভালো করে পরীক্ষা দাও। কোনো প্রবলেম হলে ডাউট সলভিং গ্রুপে, টেলিগ্রামে অবশ্যই জানাবা। ভালো থাকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি এখানেই।